তারেক রহমান গত কালকে না পরশুদিন হঠাৎ করে বলছে যে বদরের যুদ্ধ হয়েছে মা আয়েশার নেতৃত্বে। বদরের যুদ্ধের সময় মা আয়েশার বয়স ছিল 10 বছর, আর মা আয়েশার বড় বোন সালমা বা সাইমা ওনার চেয়ে 6 বছরের বড় ছিল। ওনার বয়স ছিল 14 বছর, 16 বছর। আবু বকরের প্রথম সন্তান হযরত আবু বকরের বড় মেয়ে সালমা, তার বয়স ছিল, আমি নামটা ভুল বলতে পারি, দর্শকবৃন্দ একটু গুগল করে জেনে নিবেন, তার বয়স ছিল তখন 14 বছর, আর মা আয়েশার বয়স ছিল 10 বছর। এখন আপনার কি মনে, আর তারেক রহমান ইদানিং আর কথাবার্তার ভিতরে ফ্লড এমন ভাবে ঢুকেছে, উনি কুমিল্লায় গিয়ে বলে আপনাদের এখানে ইপিজেড নাই, আমি বিএনপি ক্ষমতায় আসলে ইপিজেড দেব। মানে আসলে কি উনি লেখাপড়া করে কথা বলেন, নাকি ওনার ঠোঁটের মাথায় যা আসে এটাই বলেন? এটা যদি হয় তাইলে একটা নেতৃত্বের উপরে জনগণের আর মানে বিশ্বাস বা আস্থা কোনটা থাকবে? মানে আমি ব্রিগেডিয়ার জি আপনাকে জিজ্ঞাসা করছি। না না, এটা তো একটা মানে এটা তো আমিও শুনে অবাক যে কুমিল্লাতে তো এই বীজের হয়তো আজকে নেই, বহু আগে হয়েছে কুমিল্লাতে, আজ থেকে আরো 17-18 বছর, আমার 20 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। কুমিল্লা ইপিজেড অ্যাকচুয়ালি খালেদা জিয়াই ডিক্লেয়ার করেছিল। কুমিল্লা যে ইপিজেড ওয়াজ ডিক্লেয়ার্ড বাই খালেদা জিয়া 2005-এ, মোস্ট প্রবলি 5-এ এটা এস্টাবলিশ করা হয়েছিল, এবং ওই 10 বেঙ্গল গিয়ে ওই জায়গা দখল করে তারপরে হলো তোমার ওই জায়গা ওটাকে ইপিজেড বানাইছে। হ্যাঁ, এখন এটা এটা এখন 2026 সালে এসে যদি আবার রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে তো আবার ইট কুড বি এ নিউ ওয়ান, বাট নট দি ওল্ড ওয়ান। ওকে ভাই, আমি ভুল বলছি। হযরত আবু বকরের মেয়ের নাম ছিল, বড় মেয়ের নাম ছিল হযরত আসমা, আসমা বিনতে আবু বকর। আসমার বয়স ছিল তখন 16 বছর, মা আয়েশার বয়স ছিল তখন 10 বছর। এখন হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভে তারেক রহমান কথা বলতে গিয়ে উনি লেখাপড়া কম জানে বেশি জানে, আমি এটা নিয়ে মন্তব্য করব না। না, বদরের যুদ্ধ তো লেড বাই প্রফেট হ্যাঁ, হিমসেলফ না লেড দ্য তাহলে ওয়ার। উনি এই কথাটাকে উনি কিভাবে বললেন ওখানে? আমি অবশ্য শুনি না এটা, কাজে আমি আই উইল নট বি এবল টু কমেন্ট। একমাত্র একটা যুদ্ধ উনি করছেন, যেটা উঠের যুদ্ধ আলীর বিরুদ্ধে। কারণ এটা সাধারণ এমন কোন দলিল নাই, কোনো এই দলিল নাই মা এসে যুদ্ধ করছে, কোথাও নাই, কেউ বলে নাই, মানে ভুয়া হাদিসের মধ্যেও নাই। এখন উনি ভুলে বলে ফেলছেন জোশে, আর কি করা যাবে? এটা কি ওই 3 লক্ষ আর 30 লক্ষ? অবশ্যই কুড বি। না, ওই সময়টা না করবি না, ওখানে তো কিছু মারা গেছে ভাই, এটা তো টোটাল ভুল, জিরো, এটা টোটাল জিরো। ওসমান রাদিয়াল্লাহু যায় নাই, ওনা বিবি অসুস্থ ছিলেন, ওনাকে রাখা হয়েছে, বাকি সবাই মোটামুটি গেছেন যুদ্ধে। ওকে, উনি এই ধরনের কথা। আর একটা সাবজেক্ট আমি টানবো, আমাকে 1 সেকেন্ড একটু সময় দিবেন ভাই, আমাকে 1 সেকেন্ড একটু সময় দিবেন। আপনাদের দুইজনই আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি। সরি ভাই, আমি সাবজেক্টটা পাই নাই, আমি আপনাদেরকে ওটা হলো যে যুদ্ধের কথা, আমার মনে হয় ভুল করছেন, ওটা হলো ব্যাটল অফ ক্যামেল, which was led by Aisha, ব্যাটল অফ ক্যামেল। কিন্তু এটাতে she was defeated by হযরত আলী, and then আলী তাকে ক্যাপচার করে আবার মদিনাতে উইথ রেসপেক্ট ফেরত পাঠিয়ে দিছে আর কি। এবং এই যুদ্ধে তালহা আর জুবাইর দুইজনই মারা যায় আর কি। বাট আলী ওয়াজ দি ওয়ান হু এগেইনস্ট হুম she fought in battle of camel. আচ্ছা, আমি এবার অন্য সাবজেক্টটা নিয়ে, যে সাবজেক্টটা নিয়ে আপনাদেরকে আমি খুঁজে কথা বলতে চাচ্ছিলাম। ডক্টর শফিক হঠাৎ করে একটা কথা বলছে, উনি ইদানিং কেন যেন দুই একটা কথা বলছে, উনিও তারেক রহমানের মতো কি মাথা খেই হারায় ফেলে কিনা আমি জানি না। উনি হঠাৎ করে কর্নেল অলির ক্রেডেনশিয়াল নিয়ে কথা বলতে গিয়ে একটা কথা বলছে যে স্বাধীনতার ঘোষণার প্রথম ইনিশিয়েটর ছিল কর্নেল অলি। না, ওটা উনি স্পষ্ট করছে, এটা আমরা শুনছি, এটা উনি বলছেন যে আমি চাচ্ছি আপনি ক্লারিফাই করেন প্লিজ, একটু সময় নিয়ে আপনি ক্লারিফাই করেন প্লিজ। হ্যাঁ, সেটা হচ্ছে যে উনি বলেছেন, যেটা কর্নেল ওলি বলছেন, যে উনি প্রথম বিদ্রোহ করেছে, উই রিভোল্ট, এবং আমি জিয়াউর রহমানকে নিয়ে আমরা একসাথে
কালুরঘাটে গেলাম, এবং কালুরঘাটে যাওয়ার পরে জিয়াউর রহমান নিজে ডিক্লারেশনটা লিখেছে প্রথমে কাগজে, লিখে তারপরে হি অ্যানাউন্স অ্যান্ড হি সেইড দ্যাট এটা এই ডিক্লারেশন আমার সিনিয়র আছে, আমার মেজর জিয়া আমার টুআইসি আমার সিনিয়র, হি ইজ দ্য ওয়ান হু ইজ গোইং টু টক অ্যাবাউট ইট। এই অ্যাকচুয়ালি স্যারের যে রিভোল্টটা, এটা কিন্তু আবার জিয়াউর রহমানের সামনেও না, মানে কর্নেল ওলিকে কিন্তু জিয়াউর রহমান রেখে গিয়েছিলেন ইউনিটে, নিয়ে উনি গেছিলেন দেওয়ানহাট পর্যন্ত, মানে ওই যুদ্ধ খালাস করতে গেছেন, কিন্তু হালি শহরে যাওয়ার কিছুক্ষণ পরেই কর্নেল ওলি টের পায় যে there is something game going on, then he said that we revolt বলে উনি বের হয়ে চলে গেছে। যে জিয়াউর রহমানকে রাস্তায় ধরে পেয়েছে, মানে ততক্ষণে লোকজন যেহেতু রাস্তায় সব ব্যারিকেড লাগানো ছিল, তখন উনাকে যে যখন খবরটা বলার পরে বলছে দেন উই গো ব্যাক, তারপরে তো উনি ফেরত এসে হি ওয়েন্ট ওই কালুরঘাটে গিয়ে এসে ডিক্লারেশনটা দিয়েছে। আচ্ছা, একটা কথা আমি জিজ্ঞাসা করি হাসিন ভাই আপনাকে এবং ব্রিগেডিয়ার জি আপনাদের দুইজনকে, এই সাবজেক্টে এই কনফিউশনটা যে তৈরি করা হয়েছে, এখন ডক্টর শফিককে নিয়ে গত 2-3 দিন মক করা হইতেছে, সালাউদ্দিন, মির্জা ফাক, তারা বলতেছে ডক্টর জামাতের আমির এখন মুক্তিযুদ্ধের এত ইতিহাস জানে, হঠাৎ করে বইলা ফেলাইছে যে স্বাধীনতার ঘোষক অমুক। এই যে মক করার একটা সুযোগ তারা তৈরি করলো, এখন এটা নিয়ে অনেক কথা বাইরে আসছে। পুরা ওটা কিন্তু ওরা, ওই যে আমি বলি যে প্রেস একটা খণ্ডচিত্র প্রকাশ করে সেটাকে কিন্তু এরকম মানে টুইস্ট করে আর কি। তো উনি কথাটা কিন্তু পুরোটা বলে নাই, উনি বলছেন যে আপনাদের চট্টগ্রামের চট্টগ্রামের সন্তান প্রথম রিভোল্ট বিদ্রোহ করেছে, এই কথাটা বলেছেন উনি, কিন্তু ঘোষণা করেছে কথা বলেন নাই, ঘোষণা করেছে। পরে এই যে আপনার মানে সাগর যে আছে, সাইফুর সাগর, তাকে ফোন করেছে, ফোন করার পরে ওই ফোনের কনফার্মেশন হওয়ার পরে তারপরে আবার সাগর এই ব্যাপারটা ক্লারিফাই করছে, এবং ওই পরে দেখা যায় যে পুরো ভিডিওটা রেকর্ড দেখালো যে উনি স্বাধীনতার ঘোষণার কথা বলে নাই, উনি বলছে প্রথম বিদ্রোহ করেছে, এটাই বলছেন। ওকে জাকব ভাই আর একটা জিনিস হলো, শোনেন, একটা জিনিস হলো কর্নেল ওলি আহমেদ, দাঁড়াও হাসিন, একটা পয়েন্ট, কর্নেল ওলি আহমেদকে যখন এটা জিজ্ঞেস করা হয়েছে যে এরকম বলছে ডক্টর শফিক যে আপনি স্বাধীনতা ঘোষণা করছেন, বলে যে না উনি বলেন নাই, উনি স্টেজে বলেছেন যে আমি বিদ্রোহ করেছি, আসলে তো আমি করেছি বিদ্রোহটা, প্রথম বিদ্রোহের কথাটা আমি বলছি, ওই রিভোল্টের কথাটা আমি বলেছি, কিন্তু আমি স্যারকে নিয়ে গিয়ে আমি ডিক্লারেশনটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানে দিয়েছে। আর একটা জিনিস বলে যে এখান তো সবাই এটাকে তো সোশ্যাল মিডিয়াতে বলতেছে, তখন উনি বলতেছেন কুকুরের কাজ কুকুর করবে, তা আমরা কি করবো, আমরা তো উই আর নট, মানে উই ক্যানট ডু দ্য সেম হোয়াট দে আর ডুইং, এই কথাটা উনি ব্রিগেডিয়ার জিয়া এবং কর্নেল হাসিন, আপনাদের সাথে আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। 2006 সালে আমি কর্নেল ওলিকে নিউ ইয়র্কে ইন্টারভিউ করি। নিউ ইয়র্কে আমি যখন কর্নেল ওলিকে ইন্টারভিউ করি, উনি সরাসরি আমাকে বলেছেন যে আমরা যখন টের পাই যে পাকিস্তান আর্মি তারা এই প্ল্যানে আগাচ্ছে, আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিলাম যে এই সাবজেক্টটা জিয়া স্যারের কানে দেওয়া দরকার, তার এটা দেওয়া দরকার। এবং এর ভিতরে হান্নান আরো এলাকার লোকজনরা কথাবার্তা বলছে, উনি বলছে যে উনি ইউনিট থেকে যখন বাইরে যাইতেছিলেন ওনার চারপাশের লোকজনরে বলল ইফ দিস ইজ দ্য সিচুয়েশন দেন উই রিভল্ট, এন্ড আমরা জিয়া সাহেবকে এটা ইনফর্ম করব এবং কি করা যায় আমরা ভবিষ্যতে দেখব। উনি ঘোষণার কথা একবারও আমাকে বলেন না বলেন না, এবং ওই ইন্টারভিউর কপিটা আমার কাছে আজও আছে, চ্যানেল আইতেও একটা ইন্টারভিউ দিয়েছে, একই কথা উনি বলছেন, উনি আমার কাছে কথা বলছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানই উনি ছিলেন। তো এখন তাইলে এই যে আমির খসরু মাহমুদ এবং সালাউদ্দিন এবং গোরখদক আব্বাস এবং আব্দুল আউয়াল মিন্টু, এরা যা কিছু করছে এটা কি ওই সবই ওই বদরের যুদ্ধ আয়সার নেতৃত্বে, সাবজেক্টটা সবই কি এইরকম, মানে তারা তাদের দুর্বলতাগুলো ঢাকার চেষ্টা করতেছে? জাকব ভাই একটু বলি, আমি কর্নেল ওলির সাথে অনেক বিস্তারিত আলোচনা করছি বিষয়টা নিয়ে। কর্নেল ওলি হলেন গিয়ে চিটাগাঙ্গের লোক, ওয়েল মোটিভেটেড আওয়ামী লীগপন্থী এবং রাজনীতির বলিয়ান লোক ছিলেন, এবং উনার জিয়া রহমান কিন্তু ওরকম ছিলেন না, সাধারণ টুআইসি জাস্ট লেফটেন্যান্ট কর্নেল হবে, এই সময় স্কোপ নাই, মোটিভেটেড বাই ওলি, কোনো সন্দেহ নাই। মাস্টার মাইন্ড যদি বলেন দেন ওলি, আবার তখন আমি করে সিলেসিলি করবো। আমরা অনেক সময়
আমি অনেক সময় নিজের সিদ্ধান্ত নিয়ে জিয়া স্যারে বলি, জিয়া স্যার মাইনা নেয়, হ্যাঁ ওকে, তাকে স্কোপও দেই না, চলেন। এটা আমাদের অভ্যাস। আমার আস্থাবাদন অফিসারের কথা আমরা শুনি। অলি আহমেদ ওরকম লোক ছিলেন। আর অলি আহমেদ না থাকলে, এটা সত্য কথা, স্বাধীনতা ঘোষণা হইতো না। এখন তো আজকে চিল্লাচিল্লি শুরু হবে আমি জানি না, অলি আহমেদ না থাকলে স্বাধীনতা ঘোষণা হইতো না। আর একটা কথা বলি, আমাদের কালচারে যদি শহীদ জিয়া ক্যান্টনমেন্টে যে খালেদা জিয়ার সাথে দেখা করতেন, তাইলেও স্বাধীনতা ঘোষণা হইতো না। আবার বঙ্গবন্ধু যদি গ্রেপ্তার না হইতেন, বা গ্রেপ্তার মানে আত্মসমর্পণ না করতেন, আচ্ছা, আমি তাইলেও আমি স্বাধীনতা। এখানে একটু তোমার সাথে এটা শেয়ার করি। সেটা হচ্ছে যে জিয়াউর রহমানের যে ক্যারেক্টার ট্রেট, এটা কিন্তু ইট ইজ নট অনলি ইন 71, হি হ্যাজ শোন ইট ইন 1965 অলসো। এবং জিয়াউর রহমান ওয়াজ এ কোম্পানি কমান্ডার এট দ্যাট টাইম, ফার্স্ট বেঙ্গলের কোম্পানি কমান্ডার, এবং জিয়াউর রহমানের কোম্পানি শোড দি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কারেজ, অ্যান্ড তার কোম্পানিতে বোধহয় 23 বা 24 জন ছিল গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড উইনার। এবং এই ফার্স্ট বেঙ্গলের সোলজাররা কিন্তু ইজ এক্সট্রিমলি কারেজিয়াস, এবং এদের কিন্তু এরাই হলো একমাত্র ইউনিট যাদের যুদ্ধের অভিজ্ঞতা ছিল, যারা আবার 71 এসে সেকেন্ড টাইম যুদ্ধ করছে। আর কোনো ইনফ্যান্ট্রি ইউনিট কিন্তু এটা করেনি, অ্যান্ড জিয়াউর রহমান ইজ দি অনলি পার্সন। আর একটা ছিল আমাদের এই সময়ের ছিল, সেটা হলো সাদিকুর রহমান চৌধুরী। উনি ছিলেন ওই ব্যাটালিয়নের কোয়ার্টার মাস্টার তখন, এই ফার্স্ট বেঙ্গল যখন ওয়ারে থাকে। তো যুদ্ধে যদিও সাদিকুর রহমান চৌধুরী স্বাধীনতার যুদ্ধে জয়েন করতে পারেনি, বিকজ উনি পাকিস্তানে আটকা পড়েছিলেন, বাট জিয়াউর রহমান ইজ দি অনলি পার্সন যার এরকম 65 ওয়ারের যুদ্ধের অভিজ্ঞতা, এবং সে একই সাথে 71। সুতরাং যুদ্ধের যে সাইকি এবং যে সেন্টিমেন্ট, যে স্পিরিট, এবং কিভাবে কুইক ডিসিশনটা নিতে হয়, এই ডিসিশন মেকিং কিন্তু খুবই প্রম্পট ছিল এবং কুইক ছিল। এবং এটা কিন্তু জিয়াউর রহমানকে কেউ ডিকটেট করতে হতো না। জিয়াউর রহমান হ্যাজ দ্যাট কাইন্ড অফ উইজডম টু ডিসাইড হোয়াট টু ডু। ঠিক আছে না? তো এই জন্যই আমি বলতেছি যে, যদিও এই কথাটা তুমি হয়তো বলতে পারো, বাট ডেফিনেটলি কোম্পানি একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যে এই সঙ্গী আছে আমার সাথে, বিকজ সব কাজ তো এইরকম একটা ক্রিটিক্যাল সময় সব কাজ একা করা যায় না। উই নিড সাম গুড অ্যাডভাইজার। এবং আমি বলবো এখানে এই যে পুরো ব্যাপারটার প্ল্যানিং এ কিন্তু আরেকটা লোকের খুব বড় একটা কন্ট্রিবিউশন ছিল, সেটা হলো মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী। উনি ছিলেন ইবিআরসির অফিসার। এই মানুষটা কিন্তু ওয়াজ অ্যাক্টিং অ্যাজ দ্য কানেকশন বিটুইন দি মিলিটারি, সিভিলিয়ান এবং ঢাকার সাথে কানেকশন। এই সবগুলি কিন্তু এই আমিন আহমেদ চৌধুরী করতেন। এবং যে বাসাটাই এই প্ল্যানিংটা হইতো, সেটা ছিল দিদেন রেলওয়ের যে ইস্টার্ন উইং এর যে ম্যানেজার মিস্টার মকবুল আহমেদের বাসায়। মকবুল আহমেদ হলো পরে জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট হলেন, এই মকবুল আহমেদ বিকাম দি রেলওয়ে চেয়ারম্যান। জিয়াউর রহমানের কিন্তু অনেক পুরনো সাথী। এখনো যে গাড়িটা আমাদের মানে 24 ডিবি যে রাখা আছে, ওইটা কিন্তু ওই রেলওয়ের ওই মকবুল আহমেদ সাহেবের গাড়ি, যে গাড়িতে করে ওনারা পালিয়ে গিয়েছিল। ওকে, জিয়া সাহেব, আপনাকে আমি 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 বলি, আমি, আপনি এবং কর্নেল হাসিন যদি প্রেসিডেন্ট জিয়াকে নিয়ে কথা বলতে যাই, আমরা 24 ঘন্টা কথা বলতে পারবো। কিন্তু পাশাপাশি এটাও কি আমরা অ্যাভয়েড করতে পারবো যে ওনাকে যখন অ্যাসাসিনেট করা হলো, ওনার এই অ্যাসাসিনেশনের উপর একজন পুলিশ অফিসার এফআইআর লিখলো 57 পেজ। এই 57 পেজ নিয়ে চকলেট আপারে নিয়ে যখন বেগম জিয়ার সামনে গেছে যে এই মামলাটাকে পুনরুজ্জীবিত করেন, ওই ডিএসপি মোকাররমের চাকরিটা নট হয়ে গেছিল যে আপনি এই 57 পেজ নিয়ে আর আমার সামনে আইসেন না। এনিওয়ে, এটা একটা অন্য প্রসঙ্গ, এটা নিয়ে কথা বলতে গেলে আবার 10 ঘন্টা কথা বলতে হবে। আমরা আজকের অনেক আলাপ আলোচনা করেছি, আজকের এটা নিয়ে আর আলোচনা করব না। আমি শুধু ঠান্ডা মাথায় একটা কথা আপনাদেরকে দুইজনকে জিজ্ঞাসা করব। ডু ইউ থিংক তারেক রহমান ইজ ইন কন্ট্রোল অফ বিএনপি? হাসিন ভাই, আপনাকে আমি জিজ্ঞাসা করব, আসলে কি উনি বিএনপির কন্ট্রোলে আছেন, নাকি বিএনপির ভিতরে ভারতীয় যেসব কুত্তার বাচ্চারা আছে তারা তাকে কন্ট্রোল করছে? আপনার মাইক্রোফোন অফ ভাই, আপনার মাইক্রোফোনটা অফ। শহীদ জিয়ার সাহস, বীর্য, যে এই যে বলি আমরা পদাতিক বাহিনীর যে গৌরবের নয়, সাহসিকার যে সৌরবীর্য, এবং মা খালেদার যে গণতান্ত্রিক ভূমিকা, এনার রক্ত ধারণ করে তারেক জিয়া। আচরণে আমি মনে করি 1% নাই তার মধ্যে। উনি ওনার দলীয় লোকদের মধ্যে ভিতরে হয়তো মনে হয় বিএনপির ভিতরে ইন্টারনাল কু হয়ে গেছে। উনি শুনতেছেন ভারতপন্থী লোকদের কথাবার্তা, এবং আমি মনে করি উনি জিম্মি হয়ে আছেন, ওনাকে উদ্ধার করা উচিত।
নাহলে দেশ বিপদে পড়বে। হাসিন ভাই, ভারতপন্থীদের মধ্যে, বিএনপির ভারতপন্থীদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে পাওয়ারফুল কে? ভাই আপনি তো বলেন, আমির আমরা খসরু, সবাই জানি না। আমির খসরু না সালাউদ্দিন? সালাউদ্দিন সদ্য, আমির খসরু ভেরি অ্যাক্টিভ, সালাউদ্দিনও অ্যাক্টিভ, এবং যে মিন্টু ভাই যিনি উনিও আমি যদি উনিও হাসিন ভাই, আমি আপনার সাথে দ্বিমত পোষণ করি, আপনার সাথে আমি একমত না। আমি মনে করি সালাউদ্দিন আসছে, কিন্তু সালাউদ্দিন এখনো 25 দিনের সওয়াল, মাত্র 6 বছরের ট্রেনিং পাইছে। আমার মনে হয় রয়ের ইনচার্জ বিএনপির মধ্যে আমির খসরু মাহমুদ চৌধুরী, কারণ জয়শঙ্কর যখন আসছে, তারেক রহমানের পাশে, জয়শঙ্করের পাশে সালাউদ্দিন যাইতে পারে না। সে চেষ্টা করছে, বহুবার যাইতে চেষ্টা করছে, কিন্তু যাইতে পারে নাই। আমির খসরু মাহমুদ তার ল্যাংমাইরা বাইরে রাখছে। তো আমির মিন্টু ভাই খসরু মাহমুদ চৌধুরী ইজ দ্য ইনচার্জ অব র ইন্ডিয়ার মধ্যে, ইসের মধ্যে, বিএনপির মধ্যে। এখন এই আমির খসরু মাহমুদের সাথে বেগম জিয়ার সম্পর্ক কেমন ছিল? আমি এই অডিওটা আপনারে শুনাইছি, আমি অডিওটা ব্রিগেডিয়ার জিয়াকে একটু শোনাবো। হ্যাঁ বলছেন জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। জান কোথায় আপনি? আমি চিটাগংয়ে। আচ্ছা শোনেন, জি আমি সাদাতকে বলেছি জি একটা কাজের দায়িত্ব দিয়েছি, খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়। খসরুকে মেসেজ দেন। আমি আমি ম্যাডাম ভাইয়ের সাথে তো কথা হয়েছে, আমি আপনার আশা আর দরকার নেই আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথার কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই। বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না, কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। বুঝছি, কিন্তু সে বাধা দিচ্ছে। আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না। ব্রিগেডিয়ার জিয়া, জি এই আমি শুনছি এটা। আমির না না খসরু স্যার, মাহমুদ স্যার, চৌধুরী, জাকব ভাই একটু বলি, এই কথাগুলো কি তারেক দিয়া জানে না? জানার পর কেমনে রাখে ওনাকে, আমি বুঝি না তো কিছু। তাহলে ওনার দিয়ে আমরা কি আশা করব? আমার বলেন, দেশ কি আশা করবে? আপনার তো আমার এখানে কিছু বলার প্রবলেমটা নাই, অন্য, অনেক- হাসিন, প্রবলেমটা অন্য। প্রবলেমটা হলো ইজ নট সে জানে কি না জানে। প্রবলেমটা হলো দেয়ার মাইট বি সাম উইকনেস ইন দ্য হ্যান্ডস অফ হিজ ফ্রেন্ডস, যেটার জন্য মিস্টার তারেক ইজ টোটালি ইন কলাপস। আমি বলবো না হি ইজ কলাপসড, হি সিম্পলি জাস্ট ক্যানট স্কেপ ফ্রম দ্যাট। I don't know what evidence they have, but I am more than sure that this could be the only reason for which Mr. Tariq is absolutely in a very disadvantageous position and cannot function independently, ওকে, আপনাকে even যদি if he আমি wants. জিয়া সাহেব, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, দেন হোয়াট ইজ ইউর সাজেশন ফর তারেক রহমান? I have given him a video of 33 minutes. What will be his suggestion? What will be his action? Just say it in one line or two line. I said, আমি তাকে বলেছি, all his focus should be on two tenets. One, India is not your friend, but you may not declare him an enemy. Second, look for a proper strategic partner to handle India. That's the last suggestion I've given to him. এবং আমি বলেছি এটার উপরই ফোকাস করতে, ইফ হি ওয়ান্টস টু বি এ স্টেটসম্যান। বাট সে যদি ওই গতানুগতিক যদি রাজনীতিবিদ হইতে চায়, তাহলে সে হি উইল লুক ফর কন্ট্রাক্টস, এই প্রজেক্ট সেই প্রজেক্ট, কোথা থেকে কিভাবে হাসিনা যেভাবে রাস্তা দেখাই গেছে ওই রাস্তায় চলবে। এবং আমি জানি যে এই যে ওনার আশেপাশে যে ক্যারেক্টার গুলি আসছে, দে হ্যাভ কাম অনলি টু মেক হানি ফ্রম হেয়ার, বিকজ this very কি বলে আপনার, this hive has a huge amount of honey and that everybody is there to extract, and that's what they are crazy about. এই জন্য তারা যা খুশি তাই করছে। and এটার সাথে aligned হলো is bureaucracy, civil military bureaucracy, because everybody is a beneficiary of that, everybody, and that's the reason এই যে মিস্টার ইউনুস could not handle a bureaucracy. He should have actually cleaned the bureaucracy,
যেটা সে উনি করেন নাই। সিম্পল সলিউশন, শুধুমাত্র বাংলাদেশ ব্যাংককে বলা যে যত সেক্রেটারি এবং টপ মিলিটারি অফিসার আছে এদের এবং এদের যত রিলেটিভ আছে এদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আমার কাছে পাঠাও। এনিবডি হ্যাভিং an excessive amount of money in their assets, they should have been simply cleaned up. এইটাই ছিল একমাত্র উপায় টু ক্লিন আপ এভরিওয়ান। ওকে, তারপরে অন্য কাজ করতে। এইটা ছাড়া জেনারেল জিয়া, আপনি চমৎকার বলেছেন, কিন্তু তারপরেও আমি একটা কথা আপনাকে বলি, জাস্ট মনে করায় দেয়, আপনারা এগ্রি আমার সাথে করতেও পারেন, নাও করতে পারেন। সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ ফেস করতে হয়েছে বিএনপির জন্য। বিএনপি তাকে কিছু করতে দেয় না। এগ্রি। ওকে, সাবজেক্টটা এখানে। ওকে, হাসিন ভাই, তারেক রহমানের জন্য আপনার সাজেশন কি? ভাই, যেসব লোক বিতর্কিত, যে মিথ্যা হয় দূরে রাখতে হবে। এই যে শামসের কথা বললেন, তাকে এমপি পদপ্রার্থী করে দূরে সরাতে পারতেন, নতুন ফ্রেশ লোক রাখতে পারতেন বা পরীক্ষিত লোক রাখতে পারতেন। আমির খসরু যারা সন্দেহজনক, ওনারা জানেন, কাছে রাখার দরকার ছিল না। এখন যদি ভারতের চাপে পড়ে উনি করেন, তাহলে আমার কিছু করার নাই। আমাদের শত্রু ভারত, এটা উনি ধারণ করতে হবে। মোনা মুখে বলা দরকার নাই, বা আচরণে বলতে হবে। উনি তো বলতে পারতেন বিডিআর ইস্যু নিয়ে কথা বলি, উনি তো বললেন এই যে সুখরঞ্জন বালি, তার বিচার করা হবে কারা ভারতের নিচে, নানিক মামলা সব বন্ধ করা হবে, শাপলা চত্বরের বিচার। আমরা আশা করছিলাম। আমি জানি না কে তার অ্যাডভাইজার, কি বুদ্ধি দেয়। এখন অ্যাডভাইজার যদি লন্ডনে তার সাথে থাকে, বাংলাদেশে কে ছিল? বাংলাদেশের কে? এখন বাংলাদেশের এই তথ্য সব আমি মনে করি ভাই, হাসিন ভাই, আমার প্রশ্নটা একটা জায়গায় ছিল। আমি বলছিলাম বিএনপির ভারতপন্থীরা তারেক রহমানকে নিয়ন্ত্রণ করে না তারেক রহমান বিএনপি কে নিয়ন্ত্রণ করে? ভাই, নিয়ন্ত্রণ করলে তো এত বিদ্রোহী পার্টি থাকে না। ওনার কোনো নিয়ন্ত্রণ নাই, ভারতপন্থীরা নিয়ন্ত্রণ করে। ওকে, আমি সেম প্রশ্নটা যে ভাই আপনাকে করব। আচ্ছা, আমার তারেক রহমানের জন্য আমার সাজেশন কি হতো? আমি যদি তারেক রহমান হইতাম, আমি যে কাজটা করতাম এটাই তার সাজেশন। সে দেশে আসার পরে এই অভ্যুত্থানটা হয়েছিল কিন্তু বাই দি ইয়াং লর্ডস। এখানে কোনো বুড়া লোকদের কন্ট্রিবিউশন ছিল না। এই যে আজকে যে এই সমস্ত মির্জা টির্জা যা বলতেছে না, দে ওয়ার অল, এরা ছিল সব স্টুজ ফর লাস্ট 17 ইয়ার্স। দে প্লেড অ্যাজ দি হাসিনা ওয়ান্টেড দেম টু প্লে। এখানে উনার আসার প্রথম কাজ ছিল, হি শুড হ্যাভ পিকড আপ দ্য ইয়াং পিপল, যারা নাকি ময়দানে যুদ্ধ করছে, যাদের নামে 400-500 মামলা ছিল, যারা সারা সময় পালিয়ে বেড়াচ্ছে, জেলের মধ্যে ছিল, এদেরকে নিয়ে হি শুড হ্যাভ ফর্ম দ্য ক্যাবিনেট। তার অ্যাডভাইজারি ক্যাবিনেটটা এদেরকে নিয়ে হতো। তাহলে তারা কি করতো? তারা পুরো দেশের তরুণ সমাজের সাথে কানেকশনটা তারা গড়ে তুলতে পারত, যেটা মিস্টার তারেক হ্যাজ নট ডান। হি হ্যাজ ডান এ গ্রেট, এবং দ্যাটস হাউ হি হ্যাজ মেড হিমসেলফ ভালনারেবল ফর এনি আউটকাম, whether he wins or he loses doesn't matter, but he is going to face that. He does not have the connection with the young lords of the BNP. এই যে তাদের যে ফ্যানুস, এটা কিন্তু একটা মেকি ফ্যানুস। এখন যেটা দেখছেন আপনি, ইট ইজ এন আর্টিফিশিয়াল ফ্যানুস। দিস ডাজ নট হ্যাভ অ্যাবসলিউটলি কমিটমেন্ট। কিন্তু ওই সমস্ত ত্যাগী নেতাদেরকে যদি সে পাশে রাখতো, যারা নাকি পুরো 17টা বছর মায়ের উপরে ছিল, তাহলে কিন্তু আজকে কিন্তু তারেক রহমান অন্যরকম সাহস নিয়ে বেরোতে পারতো। আরে ভাই, জননেতাকে কি এত সিকিউরিটি লাগে নাকি? আপনি কি তাকে সিকিউরিটি দেওয়ার মতো লোক কম আছে বিএনপির ভিতরে? তারা মানে মাল্টি লেয়ার সিকিউরিটি করতো, কিন্তু তারপরে জনগণের থেকে সে বিচ্ছিন্ন হতো না। এখন তো সে ইজ টোটালি সেপারেটেড। তার তো সে মানুষের হাতেও ধরতে পারে না। সে এখন যে সমস্ত যে দুই একটা উঠাচ্ছে, স্টেজে মেজে উঠে ভাব বুব করতেছে, দিস আর অল জাস্ট আর্টিফিশিয়াল। This does not have any connection with people. মেইন কথা হলো, মানুষের ফিলিংস এর সাথে সে নিজেকে কানেক্ট করতে পারে নাই। দিস ইজ ফাইনাল। এবং এটার কানেকশন দরকার ছিল ওই সমস্ত ত্যাগী নেতা, যারা নাকি মাঠে মার খাইছে দিনের পর দিন। তাদের সাথে যদি কন্ট্যাক্ট করতে পারতো, তাহলে সে রাইট পিকচারটা পাইতো যে কি হয়েছে মাঠে। এটা ওই দূরের থেকে ভাই এটা বোঝা যায় না, যে এখানে মাঠে থাকে সে বুঝতে পারে। তো আমি মনে করি দ্যাট ওয়াজ দি গ্রেটেস্ট ব্লান্ডার হি হ্যাজ মেড, দ্যাট হি হ্যাজ পিকড আপ অল দিস ওল্ড গাইজ, যারা দে হ্যাভ আউটলিভ দেয়ার ইউটিলিটি। এদের আর কোনো ব্যবহার নাই এই সমাজে, এদের কোনো দামই নাই, দে আর ইউজলেস। ভাই, এক একজনের 70-80 বছর বয়স, ওর তো অর্ধেক সময় যাবে হসপিটালে দৌড়াতে, কাম করবে কখন সে? ও
ওই আমির খসরু বলেন, ওই ফখরুল বলেন, সবাই কিন্তু একই অবস্থা। আর সালাউদ্দিন তো সে কিছু দেখেই নাই, সে তো 11টা বছর দেশের বাইরে, সে কি দেখছে? কিছুই তো দেখে নাই। সো he was in heaven as far as the movement is concerned. The final blow তো খাইছে এখানকার ইয়াং পোলাপান, যাদের সাথে তার কানেক্ট করা দরকার ছিল। তাহলে সে একটা কি করতো? সে একটা ব্রডব্যান্ড ইয়ুথ জেনারেশনকে পাইতো, শুধু বিএনপি না, কিন্তু সে সমস্ত গোষ্ঠীর লোকদেরকে এক করতে পারতো, হুইচ হি হ্যাজ মিসড। এটা একটা বিরাট ব্লান্ডার হয়েছে। এবং আরেকটা হয়েছে ব্লান্ডার, সেটা হলো সংস্কারের সময় বিএনপির মতো একটা বড় পার্টি, তারা কেন নোট অফ অবজারভেশন দিবে? নোট অফ অবজারভেশন দিবে ছোট পার্টি, তারা তো বুক মানে খুলে দিবে সবকিছু। They will open up his chest and he will accept everybody's suggestion. It has been done reverse. এবং that means তারা নিজেদের উপরে তাদের কোনো কনফিডেন্স নাই, ট্রাস্ট নাই যে আমরা এই কাজটা ঠিক মতো করতে পারবো। দ্যাটস ওয়াই দে হ্যাভ গিভেন, সবসময় তারা খালি ক্ষমতার খুঁজে, যে প্রাইম মিনিস্টারের ক্ষমতা বেশি। তো ভাই, প্রাইম মিনিস্টার যদি প্রাইম মিনিস্টার হাতে ক্ষমতা না থাকলেও তার প্রচুর ক্ষমতা হাতে, যদি সে জানে হাউ টু ইউজ ইট। তো এটা বলে লাভ নাই। আই ডোন্ট থিঙ্ক দ্যাট বিএনপির যত মাঠের নেতা হোক, যাই বলুক না কেন, আমি আরেকটা জিনিস, দেশের সমস্ত এই যে প্রেস টেস যা আছে না, এরা সব হইলো এই ফ্যাসিস্টের বেনিফিশিয়ারি। কিন্তু তারা জানে যে এরকম যদি একটা অটোক্রেটিক করাপ্ট রুলার থাকে, তাহলে আমরা সবাই এটার বেনিফিট হব, বিকজ সে সবাই একটু একটু করে ভাগ দিবে। আর যখন একটা অনেস্ট লিডার আসবে, সে কিন্তু সিন্স হি উইল ডু দ্য রাইট থিং, সে কাউকে পরোয়া করবে না, সে শুধু মানুষকে পরোয়া করবে। বুঝতে পারছেন? এটাই হলো ডিফারেন্স। আপনাদেরকে আমি একটা কথা বলি, মানুষ হিস্ট্রি থেকে শিখে, হিস্ট্রি থেকে শিখে, লেখাপড়া থেকে মানুষ শিখে, এবং এটা থেকে মানুষ এই অর্জনটাকে দেশের জন্য শেয়ার করে। ব্রিগেডিয়ার জিয়া এবং কর্নেল হাসিন, আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো। তারেক রহমানকে তারা কিভাবে গ্লোরিফাই করার চেষ্টা করছে, একটু এই ভিডিওটা দেখলে আপনারা অনুমান করবেন পা চাটা কাহাকে বলে। আর তো দাদা 14 গোষ্ঠীও এই লেখাপড়া করে নাই পৃথিবীর, যেটা তারেক রহমান যে লেখাপড়া করে আসতেন। জিয়া রহমানের উত্তরসূরি বেগম খালেদা জিয়ার সন্তান বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের লন্ডনে উনি যে এখানে লেখাপড়া করেছেন বিগত 6টি বছর একাধারে, সেখানে ইউরোপের সমস্ত যারা আগামী দিনের নেতা হয়, কাউন্সিলিং করার নেতা হন, উনি সেই ইউনিভার্সিটিতে 6 বছর একাধারে লেখাপড়া করেছেন। বিশ্বের যেগুলো রাষ্ট্র পরিচালনা করার জন্য উনি যোগ্যতা অর্জন করে বাংলাদেশে এসেছেন। অতএব একটি আধুনিক মনস্কামনায় যোগ্যতা সম্পন্ন নেতা, তারা বলে, কেউ বলে ঠাট্টা করে এনি ইন্টারমিডিয়েট পাস। আর তো দাদা 14 গোষ্ঠীও এই লেখাপড়া করে নাই পৃথিবীর, যেটা তারেক রহমান যে লেখাপড়া করে আসছে। লন্ডনের ইউকে সবচেয়ে বড় বিদ্যাপীঠ ইদার অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ, উনি দুইটার একটাতেও যায় নাই। আর উনি যেই ইউনিভার্সিটির কথা বলতেছে বরকতুল্লাহ ভুলু, এই হারামজাদা খাম্বার ঘরের, আর আমি গালি দিতে চাই না, এই শুয়োর মইনের মতো এক কুত্তার বাচ্চারা আর্মি চিফ বানাইয়া তারেক রহমানের কোমর ভেঙে দিছিল এই ভুলুর মতো হারামজাদা। আচ্ছা, এখন তারেক রহমানের বানাইছে, সে নাকি 6 বছরের কি ডিগ্রি নিচ্ছে, কোন স্কুলের নামও নাই, সে অক্সফোর্ডেও যায় নাই, সে ক্যামব্রিজেও যায় নাই। নাম্বার 2, নাম্বার 3, সে এমন একটা জায়গায় গেছে, আমি কিছুক্ষণ আগে বলছিলাম $479 দিয়ে পিএইচডি কেনা যায়। তারেক রহমান ওই পিএইচডি কিনছে $479 দিয়ে, লজ্জায় বলে না দেশে যায়। আর তার আশেপাশে যত ডক্টরেট আছে 10 জনের ভিতরে 9 জন হইছে ভুয়া ডিগ্রিধারী, যাদের কোনো আকল জ্ঞানও নাই। তো এই ধরনের নেতারা যখন, আপনি দেখবেন এই বরকতুল্লাহ ভুলু যদি বিএনপি সরকার গঠন করে, দেখবেন সে কোনো এক জায়গায় মন্ত্রী বাহাদুর হয়ে বসে রয়েছে। এ ধরনের লোক নিয়া, হুমায়ুন কবিরের মতো লোক নিয়া, মেহেদী আমিনের মতো লোক নিয়া তারেক রহমান কোন ক্যাবিনেট করবে? আমি আর আপনি আর কর্নেল হাসিন কি বৈশা বৈশা আমরা জিয়ার প্রশংসাই করতে থাকবো, নাকি এই মুহূর্তে সরেজমিনে প্র্যাকটিক্যাল সেন্সে আমরা দেখি যে বিএনপি বা তারেক রহমান দেশকে রান করার মতো তারা আদৌ ক্যাপাবল কিনা? আমরা কোনটা নিয়ে কথা বলবো জেনারেল জিয়া? না, আমি তো মানে এইটা নিয়ে এই কথা তো শেষ হবে না, বাট কথা হলো যে উনার যে কম্পেনিয়ন আছে, that companion is completely out of touch of Bangladesh. They have no idea what Bangladesh is, so they are not capable of doing anything good. আমি বলি যেটা
যে মানুষ যে 54 বছর পরে একটা ভালো একটা ইলেকশন দেখতে যাচ্ছে এবং তারা একটা চেঞ্জ চায়, তারেক রহমান is going to fail to give that change. I am 200% sure. 200%. জেনারেল জি, আপনি কি কোনো রাজনীতির সাথে অ্যাফিলিয়েটেড? না, affiliated না, but I have my own philosophy of whom do I want into the government. আমি একটা সৎ লোক চাই, আমি এমন লোক চাই যে মানুষের জন্য রাজনীতি করবে, সে আসবে না নিজে বেনিফিটেড হওয়ার জন্য। এই যে তারেক রহমানের পাশে যারা আছে, এদের মোস্ট অফ দেম got rich by being in the politics. We don't want anybody in the power or in the government who will become rich by being in the politics. So এই রাজনীতি যারা করে, they will never give anything to the country. They will never give. Just আজকে আমি শর্ণাক করে লিখে দিতে পারবো, ঠিক আছে না? It is not possible. It is not possible for them. ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর, ব্রিগেডিয়ার জেনারেল জিয়া, আপনি যদি আজকে ভোট দিতে যান, আপনার ভোট দেওয়ার ফার্স্ট প্রায়োরিটি কোনটা? আপনি কোন ক্যান্ডিডেটকে আপনি ভোট দিবেন? First will be honesty. First is honesty. Second is courage. Third is who will declare that he will do justice for all the killing, deaths যেটা যে ডিক্লেয়ার করবে, এবং সেকেন্ড হলো who will not accept, not for a single moment, any kind of ওই যে আপনার hegemonistic behavior by the neighbor. এই চারটা কোয়ালিটি যে থাকবে, I will vote for him. থ্যাংক ইউ। কর্নেল হাসিন, আপনি কাকে ভোট দেবেন? আপনার ভোট দেওয়ার ক্রাইটেরিয়া কি? কোন ক্যান্ডিডেটকে আপনি যোগ্য মনে করবেন? আমি মনে করব ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ চেতনা ধারণ করবেন, আর আগস্ট বিপ্লবকে যে ধারণ করবেন, তাকে আমি মনে করব, এবং সৎ নেতৃত্বগুলি থাকবেই। বাট আমরা আসলে দুঃখজনক হলেও আমরা আর্মি অফিসার মানি বিএনপি। আমি তো বিএনপিতে যোগ দিয়েছিলাম 25 জন অফিসার একসাথে। আমি হতাশ হয়ে ফিরতেছি। আমি কোনো কুল কিনারে পারতেছি না, কিভাবে আমি খালেদা জিয়ার দলটাকে অবজ্ঞা করব। আজ অবধি আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আমি কিন্তু সব দলের সাথে মিশি, এবং আমি বলবো বিএনপি অনেক পিছিয়ে আছে। আপনি বুলুর জন্য আজকে 16টা বছর কষ্ট করছি, বুলুর জন্য 111। তারেক সাহেবের আক্কল জ্ঞান থাকলে লাত্তি মেরে বাইকে দেওয়া উচিত দল থেকে, সেটা সে করে নাই। অন্তত এটা করতে পারতো, বুলুরে করে নাই। এই বুলুর জন্য মইনুল আহমেদ, বুলুর জন্য আমাদের 57 জন হারাইছি, কয়েকশো অফিসার আমরা চাকরি হারাইছি এই বুলুর জন্য। এই চাটুকার আবার সামনে আনছেন, আপনি তো এটা চেহারা দেখাই মেধা দিচ্ছেন গরম করে। আমি হলে লাত্তি মাইরে বুলুর অন্য জায়গায় পাঠাইতাম আগে, তারপরে ফয়সালা। প্রতিটা পদে পদে তারেক রহমান ভুল করতেছেন, এবং এই জন্য দায়ী এরা। বুলুদের এখনো মানে উনি রাখছেন, আমির খুশু এখনো আছে। শিক্ষা না হলে জনগণ শিক্ষা দিয়ে দিবে। আর একটা কথা বলতে যাচ্ছি, জিয়া স্যারও বলবেন, আগামী নির্বাচনে যদি কারিশমা হয়, ইঞ্জিনিয়ারিং হয়, এটা হবে গোয়েন্দাদের জন্য। আমি বলতেছি, গোয়েন্দাদের বাড়াবাড়ি করে বা গোয়েন্দাদের নির্বাচনের দিন কোনো কাজ নাই, রিটার্নিং অফিসারের সাথে কোনো কথা বলা, অর্থাৎ জেলা প্রশাসক রিটার্নিং অফিসার কোন রকম চাপ অনৈতিক কাজ করে যে দেখছেন বঙ্গভবন, বিষয়টা আসবে, এখানে গোয়েন্দারা জড়িত। আমি চাই না জড়ালে কিন্তু ক্যান্টনমেন্টে ইট একটাও থাকবে না, ক্যান্টনমেন্টে ইট একটাও থাকবে না। আমরা অনেক বদনাম হয়েছে আওয়ামী লীগের জন্য, অনেক বদনাম, আমরা শেষ হয়ে গেছি। আমাদের একদম এখন এখান থেকে উত্তরণের সময়। এই নির্বাচনটা আমি জানি সেনাবাহিনী প্রধান বলছেন সুষ্ঠু নির্বাচন করবেন, ওই গাদ্দার গোয়েন্দারা কিছু কাজ করতে পারে, এটার জন্য আমি আতঙ্কিত। এটা আমরা করতে দিব না ইনশাআল্লাহ। নিজেদের কপালে নিজেরা পুরে কিছু করার নাই। ধন্যবাদ ভাই। এখানে একটা কথা বলে রেখে একটা কথা বলি ভাই, আমি একটা লাস্ট কথা বলি, সেটা হলো কোন দেশের, কোন সভ্য দেশের ইন্টেলিজেন্স, দে ডোন্ট মেডল দেয়ার নোজ ইন দ্য পলিটিক্স। আনফর্চুনেটলি আমরা সেই দেশের ইন্টেলিজেন্স আমরা পালি হাজার হাজার লক্ষ কোটি টাকা দিয়া, যে তারা সবকিছু বাদ দিয়ে দে আর বিজি দেশের শত্রুকে না খুঁজে, they are looking for enemy within the country, and they are making all the political leaders লোভী বানাচ্ছে তারা, এবং এটাই তাদের রোল। এটা কিন্তু আমরা এক সময় প্রায় আমরা শুধরে ফেলছিলাম নিজেদেরকে। 90 সালে মিলিটারি কমপ্লিটলি said we don't want to get involved into the politics, কিন্তু এই 15টা বছর, লাস্ট 15টা বছর, we have gone through the worst possible phase of our life, seeing
our own soldiers, our own officers getting busy in killing their own brothers, their own countrymen, এবং যত রকম অপকর্ম দিস পিপল হ্যাভ ডান ইট, এবং করে কি করছে, সবগুলি পালায়ে ভারতে জায়গা দিছে। এটা হলো আরেকটা মজার ব্যাপার। তার মানে all of them serve the purpose of neighbor, and that's why they have just fled away.